কিরে রতন, কি করছিস তুই? দেখ আমি চলে এসেছি। আজ স্কুল থেকে ফিরতে একটু দেরি হয়ে গেল রে। আমি তো ভেবেছিলাম আজ বোধহয় তুই আর আসবি না। প্রতিদিন আমি আম গাছটার নিচে বসে তোর পথের দিকে তাকিয়ে বসে থাকি। আজ মাস্টার মশাই কি বেশি পড়া দিয়েছিলেন? আর বলিস না, আজ অঙ্কের শিক্ষক ক্লাসে আসতে দেরি করেছিলেন, তাই ছুটি দিতেও দেরি হয়ে গেল। ব্যাগটা বাড়িতে রেখে আসারও সময় পাইনি। মা বকবে জেনেও সোজা তোর কাছে দৌড়ে এসেছি। হো মা, অভি বাবা, তুই এসে গেছিস? বাড়ি না গিয়ে আগে বন্ধুর সাথে খেলতে এসেছিস? আগে একটু জিরিয়ে নে বাবা, মুখটা দেখি তোর গরমে কেমন লাল হয়ে গেছে। রতন, যা তো বাবা, ওর ব্যাগটা ঘরের ভেতর রেখে আয়। হ্যাঁ অভি, তোর ব্যাগটা আমাকে দে, একটু জেরিয়ে নে আগে। কাকিমা, আজ আপনি কি রান্না করেছেন? স্কুল থেকে ফেরার সময় বড্ড খিদে পেয়েছে। মা বাড়িতে রান্না করে রেখেছে জানি, কিন্তু আপনার হাতের খাবার না খেলে আমার পেট ভরে না। আমার গরিবের ঘরে আর কি থাকবে রে বাবা, ঘরে একটু মুড়ি আর নারকেল কোড়া আছে। তোরা হাত মুখ ধুয়ে আয়, আমি দিচ্ছি। নারকেলের মুড়ি? সে তো অনেক মজা কাকিমা। জানিস অভি, মাঝে মাঝে খুব ইচ্ছে করে তোর সাথে স্কুলে যেতে, কিন্তু মায়ের একার রোজগারে সংসারই চলে না। তার উপর পড়ার খরচ আর কিভাবে দেবে? আমার যদি বাবা বেঁচে থাকতো তাহলে আমিও পড়তাম। তুই চিন্তা করিস না বন্ধু, আমি স্কুল থেকে যা শিখব বিকেলে এসে তোকে সব শিখিয়ে দেব। আমি তোকে অঙ্ক শেখাবো আর তুই আমাকে লাটিম ঘোরানো শেখাবে। খুব ভালো হবে না বল? হ্যাঁ, এমন হলে তো ভালোই হয়। চল রতন, এবার মাঠে যাই। আজ খুব মজা করে খেলবো সন্ধ্যা পর্যন্ত। অভি, প্রতিদিন স্কুল থেকে এসে তুমি রতনের সাথে ধুলোবালিতে মেতে ওঠো। দেখো তো নিজের চেহারাটা কেমন হয়েছে। রতনের তো পড়ার চাপ নেই, কিন্তু তোমার সামনে কত কাজ। আগামী সপ্তাহে তোমার মাসিক পরীক্ষা, সে খেয়াল আছে কি? মা, রতন তো আমার বন্ধু। ওর সাথে না খেললে আমার সারাটা দিনই যেন অসম্পূর্ণ থেকে যায়। ও কত ভালো ভালো গল্প জানে জানো মা? ওরে দাদু ভাই, খেলবি তাতে মানা নেই, তবে তোর আর রতনের জীবন এক নয়। তুই এই বংশের প্রদীপ, তোকে বড় হয়ে তোর বাবার মতো বড় দায়িত্ব নিতে হবে। আর রতনের মা আমাদের বাড়িতে বাসন মাজে, রতন বড় হয়ে হয়তো কারো দোকানে কাজ করবে। তোর আর ওর ভবিষ্যৎ সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, তোমার ঠাকুমা ঠিকই বলেছেন। এই যে দেখো, আজ তোমার জন্য তোমার প্রিয় ক্ষীরের সন্দেশ বানিয়েছি। তাড়াতাড়ি খেয়ে নাও, এরপরেই পড়তে বসতে হবে। পড়ালেখা একটিও ফাঁকি দেওয়া চলবে না, বুঝেছো? ঠিক আছে মা, আমি সময় মতো পড়াশোনা করব, কিন্তু আমাকে রতনের সাথে খেলতে মানা করো না প্লিজ। ঠিক আছে, পড়াশোনা ঠিক রেখে খেলা করলে সমস্যা নেই, কিন্তু স্কুল থেকে ফিরে তুমি যে রতনদের বাড়িতে যাও, দুপুরে খাবারটা ঠিকমতো খাও না, এভাবে করলে তো শরীর খারাপ করবে বাবা। না মা, আমি তো না খেয়ে থাকি না। কাকিমা আমাকে যত্ন করে খেতে দেয়। কেন বাবা, তুমি বাসায় এসে ব্যাগ রেখে খাবার খেয়ে তারপরও তো খেলতে যেতে পারো। ঠিক আছে মা, এখন থেকে তাই করব। ওরে রতন, শিগগির হাঁড়িটা নিয়ে আয় তো বাবা। ওই দেখ, ঘরে জল ঢুকে সব ভিজে যাচ্ছে। মা, এই হাঁড়ি দিয়ে কি হবে? চালের অর্ধেকটা দিয়ে তো জল পড়ছে, মাটির মেঝেও যে ভিজে কাদা হয়ে যাচ্ছে। কি আর করব বাবা, গত চৈত্র মাসে চালটা মেরামত করার কথা ছিল, কিন্তু হাতে তো তেমন টাকা ছিল না। জানিস তো, তোর বাবার রেখে যাওয়া এই ভাঙা ঘরটাই শুধু আছে। এই বৃষ্টি আমাদের কাছে শুধু জল নয়, যেন যন্ত্রণা। রতন, কি করিস? বাইরে আয়। দেখেছিস কি অপূর্ব বৃষ্টি হচ্ছে? আমার তো মন চাইছে সারা দিন এই বৃষ্টির শব্দ শুনি। তোদের দালান বাড়িতে বসে বৃষ্টির শব্দ শুনতে ভালোই লাগে রে অভি, কিন্তু আমাদের এই ভাঙা ঘরে বৃষ্টিকে অভিশাপ মনে হয়। তোর কাছে যা আনন্দ, আমাদের কাছে তা কষ্ট।
কেন রে রতন, এমন করে বলছিস কেন? আয়, আমাদের ঘরের ভেতরে এসে একবার দেখ, তাহলেই বুঝতে পারবি। এ কি রে রতন, তোদের ঘরের ভেতরেও দেখে বৃষ্টি পড়েছে। তোরা রাতে ঘুমোবি কি করে? সে কথাই তো বলছি রে অভি, যখনই এমন বৃষ্টি হয় তখন আমাদের দাঁড়াবার জায়গাটুকুও অবশিষ্ট থাকে না। আমি আর মা সারা রাত বসে থাকি। গরিবের কপালে প্রকৃতির রূপ উপভোগ করার ভাগ্য থাকে না বন্ধু। ক্ষুধার্ত পেট আর জল ভেজা ঘর মানুষকে সুন্দরের অনুভূতি ভুলিয়ে দেয় বন্ধু। আমাকে ক্ষমা কর রতন, আমি বুঝতে পারিনি বৃষ্টি হলে যে তোদের এতটা কষ্ট হয়। তোর দোষ কোথায়? তুই তো কখনো এমনটা দেখিসনি, তাই তুই জানবি না, এটাই স্বাভাবিক। অভি বাবা, তোকে এই ভেজা ঘরে যে কোথায় বসতে দেই? আপনি ব্যস্ত হবেন না কাকিমা, আমি ঠিক আছি। দেখ দাদু ভাই, প্রকৃতির কি অপরূপ রূপ। মেঘের এই ঘনঘটা আর বৃষ্টির এই ছন্দময় শব্দ মনকে এক অদ্ভুত আবেশে ভরিয়ে দেয়। বৃষ্টি মনের মধ্যে এক অন্যরকম প্রশান্তি নিয়ে আসে। হ্যাঁ ঠাকুমা, বৃষ্টি দেখতে খুব ভালো লাগে, কিন্তু এই বৃষ্টির শব্দ কি সবার কাছেই ছন্দের মতো শোনায়? কেন রে দাদু ভাই, এভাবে বলছিস কেন? বৃষ্টি তো আনন্দের জিনিস। এসো, তোমাদের বৃষ্টির দিনের বিশেষ আয়োজন। মা, আপনার জন্য একদম নরম করে খিচুড়ি করেছি। আর অভি, তোমার প্রিয় ইলিশ মাছ ভাজা। এই ঝমঝম বৃষ্টির দিনে এর চেয়ে তৃপ্তিকর খাবার আর কি হতে পারে বলো? বৌমা, খিচুড়ি আর ইলিশ মাছ করেছো? বাহ, খুব ভালো। এই বৃষ্টির দিনে খিচুড়ির সুবাসে যেন অর্ধেক পেট ভরে যায়। অভি, এসো দাদু ভাই, গরম গরম খেয়ে নাও। দেখছো তো, বিধাতা যখন মেঘ বৃষ্টি দেন তখন মানুষের মনে কতটা আনন্দ হয়। জানো মা, আমাদের বাড়িতে বসেই বৃষ্টি দেখতে খুব ভালো লাগে, কারণ আমাদের মাথার উপর শক্ত ছাদ আছে। আমরা মজা করে গরম খিচুড়ি খেতে পারি। কিন্তু যাদের চাল দিয়ে জল পড়ে, তারা কি এই মেঘ বৃষ্টি দেখে আনন্দ পায়? অভি, তুমি বড্ড বেশি চিন্তা করো। যে যার ভাগ্যে যা নিয়ে এসেছে সেভাবেই চলে। তুমি কার কথা বলছো? রতনদের কথা বলছি মা। রতনদের অভাবের সংসার, কষ্টের সাথেই ওরা অভ্যস্ত। তারা হয়তো বৃষ্টির সময় অন্য কিছু করে। তুমি এখন ওসব ভেবে নিজের খাবারটা নষ্ট করো না বাবা, খেয়ে নাও। হ্যাঁ দাদু ভাই, তোমার মা ঠিকই বলেছে। দুনিয়াটা সবার জন্য তো সমান নয়। কেউ মেঘ দেখে কবিতা লেখে, আর কেউ মেঘ দেখে চিন্তায় পড়ে। এটাই তো নিয়ম। তুমি তোমার খাবারটা শেষ করো তো দেখি। জানো অভি, তোমার বাবা ফিরছে না আজ। তাই মা, বাবাকে কতদিন দেখি না। হ্যাঁ রে দাদু ভাই, তুই তোর বাবাকে দেখিস না, আর আমার ছেলেটাকে কতদিন কাছে পায় না। কি আর করবেন মা বলুন, আপনার ছেলে ব্যবসার আজে বেশিরভাগ সময় বাইরে থাকা লাগে। জানো মা, বাবা কাছে থাকলে আমার খুব ভালো লাগে। বাবা যদি সব সময় আমাদের সাথে থাকতো। তোমার বাবা তো বড় বিজনেসম্যান, সে বিভিন্ন দেশে কাজে যায়। আমাদের সাথে সব সময় থাকলে তার কাজ কিভাবে হবে বাবা? হ্যাঁ রে দাদু ভাই, তোর বাবারও তো ইচ্ছে করে আমাদের সাথে থাকতে, কিন্তু তার তো উপায় নেই। বাবা, তুমি এসেছো? কতদিন পরে তোমাকে দেখলাম। কেমন আছো তুমি বাবা? আমি খুব ভালো আছি অভি। তোমরা কেমন আছো বাবা? তোমার পড়াশোনার কি খবর? সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ বাবা, আমি এবারও ক্লাসে টপ করেছি। ভেরি গুড, খুব ভালো। এটাই তো আমি তোমার কাছ থেকে চাই। তোমার জন্য অনেক উপহার এনেছি। তাই বাবা? হ্যাঁ বাবা, সব তোমাকে দেব। চলো। বাবা, তুমি কি ব্যস্ত আছো? আমি কি তোমার সাথে একটি বিশেষ বিষয়ে কথা বলতে পারি? অবশ্যই বাবা, কিন্তু তোমার চোখ মুখ এমন লাল কেন? তুমি কি কাঁদছিলে অভি? কি হয়েছে, খুলে বলো আমাকে। বাবা, কাল আমি রতনদের বাড়িতে গিয়েছিলাম। কাল রাতে যখন আমরা এখানে বৃষ্টির আনন্দ উপভোগ করছিলাম, তখন রতন আর তার মা সারা রাত ভিজা অবস্থায় এক কোণে বসেছিল। তাদের খড়ের চাল ফুটো হয়ে বৃষ্টির জল পড়েছে। রতন বলছিল যে দারিদ্র্যের কারণে নাকি তাদের কাছে কোনো সুন্দর জিনিসই ভালো লাগে না। আমার ওর কষ্ট দেখে খুব দুঃখ হয়েছে বাবা। অভি, আমি তো তোমাকে সকালেই বুঝিয়েছি, ওরা গরিব মানুষ, কষ্টের সাথেই ওদের বসবাস। তুমি এসব নিয়ে এতটা বিচলিত হচ্ছ কেন বাবা? না মা, কেউ স্বেচ্ছায় কষ্টে থাকতে চায় না। রতন আমার প্রাণের বন্ধু,
ও যদি কষ্টে থাকে তবে আমি কিভাবে এই শান্তিতে ঘুমাবো? বাবা, তুমি যদি রতনের ঘরের চালটা নতুন টিন দিয়ে মজবুত করে তৈরি করে দাও, তাহলে ওরা একটু শান্তিতে থাকতে পারবে, আমিও মনে শান্তি পাবো। বন্ধুত্বের প্রতি তোমার এই টান দেখে আমি আজ সত্যি গর্ববোধ করছি। আমি জানতাম না যে রতনের ঘরের অবস্থা এতটাই শোচনীয়। তুমি কি চাও তাই বলো। বাবা, তোমার কাছে তো টাকার অভাব নেই, তুমি কি পারো না একটি বিপন্ন পরিবারের মাথার ওপর নিরাপদ ছাদ করে দিতে? রতন অনেক ভালো ছেলে, সেও বড় হতে চায়, কিন্তু এই দারিদ্র্য তাকে পিষ্ট করে ফেলছে। আমি চাই তুমি ওদের চালটা নতুন টিন দিয়ে ঠিক করে দাও। ঠিক আছে বাবা, তুমি একদম চিন্তা করো না। আমি কথা দিচ্ছি, কাল সকালেই আমি মিস্ত্রি পাঠিয়ে রতনের ঘরের চাল মেরামতের ব্যবস্থা করব। শুধু চাল নয়, ঘরটি যাতে বসবাসের উপযোগী হয় আমি সেই ব্যবস্থাও করে দেব। যেমন বাবা তার তেমন ছেলে। কিন্তু অভি, একটা কথা মনে রেখো, তুমি যতই তোমার বন্ধুর চিন্তা করো না কেন, নিজের লেখাপড়াটা ঠিক রেখো, কেমন? হ্যাঁ বাবা, তোমার মা একদম ঠিক বলেছে, আমিও সেটাই চাই। তুমি আর যাই করো, লেখাপড়াটা কখনো নষ্ট করো না। আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। সত্যি বাবা, তুমি আমার শ্রেষ্ঠ বাবা। আমি জানতাম তুমি আমার কথা রাখবে। আমিও কখনো তোমার কথার অবাধ্য হব না বাবা। আর আমার পড়াশোনার কথা তোমরা একদম ভেবো না, আমি সব সময় ফার্স্ট হব, দেখে নিও। এই যে আপনার দুশ্চিন্তার দিন শেষ। অভি আমাকে সব কথা বলেছে। আমি মিস্ত্রি নিয়ে এসেছি আজই আপনাদের ঘরের চালটা নতুন করে তৈরি করে দিতে। এ কি বলছেন দাদাবাবু? আমরা গরিব মানুষ, আমাদের জন্য আপনি এত খরচ করবেন? আমি কিভাবে আপনার এই ঋণ শোধ করব? আপনি ঋণের কথা বলে আমাকে ছোট করবেন না। রতন আর অভি শুধু বন্ধুই নয়, রতন আমার ছেলের মতো। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। কই মিস্ত্রিরা, তোমরা কাজ শুরু করো। আজ বিকেলের আগেই যেন চালটা মজবুতভাবে তৈরি হয়ে যায়। কিরে রতন, এখন খুশি তো? আজ থেকে বৃষ্টি নামলে তোকে আর থালা বাসন নিয়ে জল সেচতে হবে না, তুই এখন নিশ্চিন্তে ঘুমাতে পারবি। অভি, আমি তোকে কিভাবে ধন্যবাদ দেব জানি না। কাল আমি মেঘ দেখে ভয় পাচ্ছিলাম, আর আজ তোর জন্য সে আকাশটা কত সুন্দর লাগছে। তুই সত্যিই আমার বিপদের বন্ধু। এই নতুন চালের নিচে যখন আমি ঘুমাবো, তখন প্রতিটি মুহূর্তে শুধু তোর কথাই মনে পড়বে। কেন রে, আমার কথা কি এমনি তোর মনে পড়ে না? আরে না না, তা হবে কেন? আমি তো সারা দিন তোর কথাই ভাবি। তুই আর মা ছাড়া আমার আর এই দুনিয়ায় আঁকি আছে বল? তুই আমার একমাত্র প্রাণের বন্ধু। বাবা অভি, তোর মতো বন্ধু যেন ঘরে ঘরে থাকে। এই দুনিয়ায় বিত্তবানের অভাব নেই, কিন্তু তোর মতো দয়ালু হৃদয়ের মানুষের অভাব বড় বেশি। আপনি একদম চিন্তা করবেন না কাকিমা, আমি থাকতে আপনাদের কখনো কষ্ট পেতে দেব না। ওরে অভি, রতন, তোরা ঘরের ভেতরে আয় বাবারা। দেখছিস না আকাশটা কেমন কালো হয়ে বৃষ্টি শুরু হয়েছে? বাতাসের যা বেগ, তাতে মনে হচ্ছে বড় কোনো দুর্যোগ হবে। ঠাকুমা, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। দেখো না, বাতাসের তোড়ে আমাদের ওই বড় গাছটা থেকে কেমন টুপটুপ করে আম পড়ছে। কত বড় বড় হিমসাগর আম। কিছু আম কুড়িয়ে আনি ঠাকুমা। হ্যাঁ দাদিমা, গত বছর বৃষ্টির যন্ত্রণায় আমি একটাও আম কুড়াতে পারিনি। আজ ঘর নিয়ে কোনো চিন্তা নেই, তাই ভাবছি অভির সাথে কয়েকটা আম কুড়িয়ে আনবো। আমরা বেশিক্ষণ থাকবো না, এই তো বাগানে যাব আর আসবো। না রে বাবা, যাস না। আকাশের এই অবস্থা ভালো ঠেকছে না। একে তো বৃষ্টি, তার উপর বজ্রপাতের ভয়। তোরা ভেতরে এসে বস, আমি তোদের জন্য খাবার আনছি। বাছারা, ঝড় বৃষ্টির সময় বাইরে যেতে নেই রে, আমার কথা শোন, যাস নে। আজ যা আম পড়েছে না অভি, তাতে আমাদের দুজনের ঝুড়িই ভরে যাবে। তাড়াতাড়ি কর, দাদিমা ঘরে ডাকছেন, পরে কিন্তু তোকে বকবে। ঠাকুমারা তো একটু বকবেই, তাই বলে কি আম কুড়ানোর আনন্দ থেকে বঞ্চিত হওয়া যায় নাকি বলো তো? তা ঠিক আছে, কিন্তু বড়দের কথাও তো শুনতে হবে, তাই না? চল এবার বাড়িতে যাই। এখনই যাবি? আরও কিছুক্ষণ অপেক্ষা করি না, আরও আম কুড়িয়ে নিয়ে যাই। না রে অভি, আম পড়ে থাকুক, যখন বৃষ্টি থামবে তখন না হয় আসবো আবার। এবার চল। ঠিক আছে, চল।
অভি, এই অভি, কি হলো তোর? কথা বলছিস না কেন? ওঠ বন্ধু, ভয় দেখাস না আমাকে। ওঠ বলছি, চোখ খোল। কাকিমা, ঠাকুমা, তাড়াতাড়ি বাইরে আসুন। দেখুন অভির কি হয়েছে, ও কথা বলছে না। আমার মানিক, আমার সোনা, অভি, কথা বলো বাবা। মা বলে একবার ডাক বাবা। রতন, অভির কি হয়েছে? ও কথা বলছে না কেন? আমি জানি না কাকিমা, আমরা দুজন আম কুড়াচ্ছিলাম। আমি ওকে বললাম যে তাড়াতাড়ি বাড়িতে যাই, চল, পরে আবার আসবো। তাই বলে আমরা দুজনই একসাথে বাড়ির পথে আসছিলাম। হঠাৎ একটা বজ্রপাতের শব্দ হলো, তাকিয়ে দেখি অভি পড়ে আছে। আমার অভি কথা বলছে না কাকিমা, ওকে কথা বলতে বলুন না। আরে কি হয়েছে, কি হয়েছে আমার অভি? এ কি হয়ে গেল? এক নিমেষেই সব শেষ হয়ে গেল। ওরে, কে কোথায় আছিস? তাড়াতাড়ি ডাক্তারবাবুকে ফোন কর। তোরা কেউ ধর, ওকে ভেতরে নিয়ে চল। ওগো, আমার অভির কি হলো? ওরে অভি, কতবার তোকে নিষেধ করলাম, তুই আমার কথা শুনলি না। মানুষের শেষ সময় যখন এসে যায়, তখন হয়তো এভাবেই বাঁধ ভেঙে মৃত্যুর দিকে মানুষ পা বাড়ায়। আমার বয়স হয়েছে, আমার এখন যাওয়ার সময়, আর সেখানে কিনা তোকে হারানোর শোক আমায় সহ্য করতে হবে। এ কেমন নিয়তি সৃষ্টিকর্তা! দাদু ভাই রে, এভাবে শুয়ে থাকিস না, কথা বল। তোকে হারানোর শোক যে আমি এ বয়সে নিতে পারবো না। অরে পাষাণ মেঘ, অরে নিষ্ঠুর বৃষ্টি, তোরা কেন থামলি না? কেন আমার অভির সাথে এমন করলি? গত বছর তোরা আমাদের মাথার উপরের ছাদ কেড়ে নিয়েছিলি, আমাদের সারা রাতের ঘুম কেড়ে নিয়েছিলি, আর আজ তোরা আমার প্রাণপ্রিয় বন্ধুকেই কেড়ে নিলি। তোরা কি শুধুই আমাদের মতো অভাগাদের জীবন ধ্বংস করতে আসিস? শান্ত হ বাবা। এই মেঘ, বৃষ্টি সব সৃষ্টিকর্তার দান। সৃষ্টিকর্তা কখনো কিছু ভুল করে না। তার প্রত্যেকটা কাজের পেছনে কোনো বিশেষ কারণ থাকে। অভি তোকে কত ভালোবাসতো, ও দেখতে পাচ্ছে তোর এই কষ্ট। এতদিন ভাবতাম আমার দুটো ছেলে, আজ একটা ছেলে সৃষ্টিকর্তা নিয়ে নিল তোর কাছে। না মা, এই মেঘ বৃষ্টি আমার জীবনের চিরস্থায়ী অভিশাপ হয়ে থাকলো। 1 বছর আগে যখন আমাদের ঘরের চাল দিয়ে জল পড়তো, তখন আমি এই বৃষ্টিকে ঘৃণা করতাম। অভি ওর বাবাকে বলে আমার চাল ঠিক করিয়ে দিয়েছিল। ভেবেছিলাম এবার হয়তো বৃষ্টিকে ভালোবাসতে পারবো, কিন্তু না, এই প্রকৃতি আমাদের সুখ সহ্য করতে পারে না। যে বর্ষা আজ আমার বন্ধুকে কেড়ে নিল, সেই বর্ষার রূপ আমি চিরদিনের জন্য ঘৃণা করব। রতন, আমার ছেলেটা চলে গেল, আমি এখন কি নিয়ে বাঁচব? অভি, বাবা কথা বলো, চোখ খোলো বাবা। কাকিমা, অভি ছাড়া আমার পৃথিবী শূন্য। আমি ছোট থেকে বড় হয়েছি, আমার বন্ধুকে ছাড়া একটা দিনও আমার অসম্পূর্ণ কেটেছে। আমি কোথায় যাব কাকিমা, বলতে পারেন? কোথায় গেলে শান্তি পাবো? রতন, আজ আমি বুঝতে পারছি দারিদ্র্য আসলে কতটা ভয়ঙ্কর। 1 বছর আগে তুই বলেছিলি পেটের ক্ষুধায় তোদের সুন্দরের অনুভূতি নষ্ট হয়ে যায়। আজ আমি অনুভব করছি মানুষের নিয়তি কত নিষ্ঠুর হতে পারে। দারিদ্র্য কেবল অন্নই কেড়ে নেয় না, তা মানুষের সহজ সুখগুলো উপভোগ করার অধিকারটুকুও হরণ করে নেয়। যেমন তোর থেকে কেড়ে নিল তোর সব থেকে প্রাণের বন্ধুটিকে। কিন্তু আমার তো সব থেকেও নিঃস্ব হয়ে গেলাম। আমার একটি মাত্র ছেলে এসে চলে গেল। আমি যে আজ সব থেকে বড় গরিব হয়ে গেলাম। আগে তোর দফা রফা করি, তারপর আমার ঘরেরটাকে ধরছি। ওরে বাবা, আমায় তো মেরে ফেলবে রে। রুদ্র, দাঁড়া বলছি। তোর এত বড় সাহস, আমার মেয়েকে বিয়ে না করে পালাবি? এই বেটা দাঁড়া, দাঁড়া বলছি। আজ ধরতে পারলে তোর হাড় গুঁড়ো করব। কত বড় সাহস! কালু, আরো জোরে দৌড়া, ধর ওকে। ও মা, ওদের গায়ে তো রক্ত। কি হয়েছে রে বাবা? খুনোখুনি নাকি? যা বাবা, কি হলো ওদের? না বাবা, আমি জলদি বাড়ি যাই, ওদের কাণ্ডকীর্তি ভালো ঠেকছে না।
নীলিমা, নীলি, কই রে তুই? কি হয়েছে জানিস? কি রে নীলি, একা একা ভূতের মতো হাসছিস কেন, তাও এই ভোর সন্ধ্যায়? আরে না, ভূত না নানি, রাকেশ কাকার ছেলে রুদ্র কি করেছে জানো? কি করেছে? রুদ্রকে তো আমি মাত্রই ছুটতে দেখে এলাম। পেছনে পেছনে মোড়ল আর তার চেলা কালু ছুটছে। দেখে মনে হচ্ছিল রুদ্রকে পেলে দুজনেই ভর্তা বানিয়ে দেবে। আর তুই আবার হাসছিস কেন? কি হয়েছে? মোড়ল রুদ্রকে তার বাড়িতে দাওয়াত দেয়। রুদ্র তো সরল মনে গিয়েছিল দাওয়াতে, সে তো আর এত কিছু বুঝতে পারেনি। বিয়ের কথা বলতেই রুদ্র নাকি সাফ বলে দিয়েছে সে মোড়লের মেয়েকে বিয়ে করবে না। তারপর? আর কি, রাজি হয়নি বলে মোড়ল আর কালু রুদ্রকে জোর করছিল। তখন রুদ্র তাদের গায়ে শরবতের জগ ঝুড়ে মেরে পালিয়ে এসেছে। শরবত? আচ্ছা, তাহলে ওই লাল দাগ রক্ত না? মোড়ল আর কালুর গায়ে ওটা শরবতের দাগ ছিল? হ্যাঁ তাই, ওগুলো রক্ত না, শরবতের দাগ। ওদের পুরো জামা লাল হয়ে গেছে। আমি তো অভির কাছে পুরো কাহিনী শুনে হাসতে হাসতে শেষ। রুদ্র যখন ওদের গায়ে শরবত ছুঁড়ে মেরেছিল তখন ওদের চেহারাটা কি হয়েছিল একবার ভাবো কেবল। হয়েছে হয়েছে, অত হাসতে হবে না, এবার একটু চুপ কর। যত যাই বলো নানি, রুদ্রটা একটা জিনিস বটে। বুঝলাম, কিন্তু রুদ্রটা কেমন ছেলে রে? নিজের মা বাবা মারা গেছে, ওর এমন কাউকে বিয়ে করা উচিত যেখানে সবার আদরে থাকবে। কিন্তু ছেলেটা ভারী অদ্ভুত, গ্রামের কোনো মেয়ের দিকে তাকায় না, কাউকে পছন্দ করে না। নদীর তীরে নাকি প্রায়ই চুপচাপ বসে থাকে। রুদ্র মনে হয় কোনো মাছকে বিয়ে করতে চায়, তাই নদীর পাড়ে চুপচাপ বসে থাকে। চুপ কর, তো সবকিছু নিয়ে ঠাট্টা। ভালো কথা, এই ভর সন্ধেবেলা তোমার গা ভেজা কেন? তুমি কি আবার? চুপ কর, নিজের কাজ কর। রুদ্রের মতো রহস্য দেখি সবার ভেতরেই। বাপরে, সৃষ্টিকর্তা, তোমার লীলা বোঝা বড় কঠিন। মাছকন্যা, তুমি কোথায়? আমি তোমার জন্য এই আংটি, এই মালা, এই শাড়ি এনে প্রতিদিন অপেক্ষা করি। আমি কি তোমাকে পাবো না? তুমি কি কখনো আসবে না? একবার দেখা দাও মাছকন্যা, শুধু একবার। রুদ্র ওই পাথরের ওপর বসে আংটিটার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে কি বলছে কি জানি। মানুষের কত রকম ব্যাপার স্যাপার। ও অভি, তুই এখানে? নীলিদি, তুমি রুদ্রদাকে অনেকক্ষণ ধরে দেখছিলে। কি দেখছো ভাবে? আরে রুদ্রটাকে দেখ, আংটিটার দিকে তাকিয়ে কি জানি বিড়বিড় করছিল। প্রতিদিন এখানে এসে বসে থাকে, কেন কে জানে। আরে রুদ্রদার কথা আর বলো না। কোথাকার কোন মাছকন্যার গল্প শুনেছে সে, এখন সে নাকি ওই মাছকন্যা ছাড়া আর কাউকে বিয়ে করবে না। মাছকন্যা? এ আবার কি জিনিস? আর বলো না, ছোটবেলায় রুদ্রদা মাছকন্যার গল্প শুনেছিল। তারপর থেকে সে বিশ্বাস করে একদিন সত্যিকারের মাছকন্যা আসবে। ওই আংটি, শাড়ি, মালা সব সেই মাছকন্যার জন্য। এই জন্যই তো রুদ্রদা গ্রামের কোনো মেয়ের দিকে তাকায় না, কাউকে পছন্দও করে না। ব্যাপারটা ভারী অদ্ভুত তো, কিন্তু মাছকন্যা বলে তো কিছু নেই। মাছকন্যা বলে যে কিছু নেই তা তো সবাই জানে, কিন্তু রুদ্রদা তা মানতেই চায় না। কিন্তু এই বিশ্বাস নিয়ে সে কতদিন এভাবে বসে থাকবে? আরে ছুটকি, তুই এখানে? নীলিদি, আমিও তোমার সাথে নদীতে যাব। তুই আবার নদীতে যাবি কেন? চুন্টু মন্টু আজ খেলতে আসেনি, একা একা আমার একটুও ভালো লাগছে না, তাই ভাবলাম তোমার সাথে নদীর তীর থেকে একটু বেরিয়ে আসি। আচ্ছা আচ্ছা, বুঝেছি, চল, কিন্তু সাবধানে থাকবি কিন্তু। ছুটকি, আমি পানি নিচ্ছি, তুই খেলতে থাক, তবে সাবধান, নদীর কিনারে যাবি না কিন্তু। আরে বাবা, যাব না বলছি তো, তুমি এত ভেবো না তো। আচ্ছা আচ্ছা। ও মা, কি
সুন্দর শাপলা ফুল! নীলিদি, বাঁচাও! শুনেছিস বুড়ির নাতনি নীলিমা ছুটকিকে বাঁচিয়েছে। এত সুন্দর সাঁতরালো, মনে হয় ওর জন্ম পানিতেই। হ্যাঁ, আমিও শুনেছি বুড়ির ঘরে তো মাছকন্যা জন্মেছে রে। মাছকন্যা? অবশেষে আমি খুঁজে পেয়েছি, আমি মাছকন্যাকে খুঁজে পেয়েছি। আরে রুদ্র, তুমি তুমি এখানে কি করছো? বুড়িমা, আমি সব কিছুই শুনেছি। আমি নীলিমাকে বিয়ে করতে চাই বুড়িমা, আপনি দয়া করে না করবেন না। নীলিমাকে বিয়ে করতে চাও? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি বলছো? সে মাছকন্যা, আমি জানি বুড়িমা, আমি তো ওকেই খুঁজে বেড়াচ্ছি বুড়িমা। আরে না না রুদ্র, তোমার ভুল হচ্ছে। নীলিমা কোনো মাছকন্যা না, তুমি ভুল শুনেছ। ভুল শুদ্ধ আমি জানি না বুড়িমা, আমি শুধু জানি আমি যাকে খুঁজছিলাম তাকে আমি পেয়ে গেছি। আপনি আমার উপর দয়া করুন, আপনি অমত করবেন না। রুদ্র, তুমি যা ভাবছো তা ঠিক না। যাও, বাড়ি ফিরে যাও, এখানে সময় নষ্ট করো না। যতক্ষণ না আমি নীলিমাকে বিয়ে করতে পারছি ততক্ষণ আমি এখানেই বসে থাকব। যত সব পাগলামো। এ কি মহা জ্বালায় পড়লাম বলো তো। নানি, তুমি রাজি হয়ে যাও, আর কিছু বলো না। আমার কিন্তু রুদ্রের জন্য বেশ মায়া হচ্ছে। কিন্তু তুই তো মাছকন্যা না, সেটা তো ও বুঝতেই পারছে না। কিন্তু ওকে সেটা বোঝাতে বোঝাতে তো ও অসুস্থ হয়ে যাবে। তুমি এখন এসব বোঝাবুঝি রাখো নানি। রুদ্র, আমি এ বিয়েতে রাজি। নীলিমারও অমত নেই। সত্যি সত্যি বলছো বুড়িমা? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। তোর জেদের কাছে আমাকে হার মানতে হলো। যা, এবার বাড়ি যা। বাড়ি যাব মানে একদম লাফিয়ে লাফিয়ে যাব। কি রুদ্র, বিয়ে তো হয়ে গেল। তোমাকে তো কত বললাম নীলিমাকে এক নজর দেখে নাও, তুমি তো দেখলে না। আমি এই মূল্যবান মাছকন্যাকে একেবারে আমার বাড়ি নিয়ে গিয়ে মন ভরে দেখব বুড়িমা। আচ্ছা ঠিক আছে, তুমি এবার খুশি তো? খুশি মানে আমি মহা খুশি বুড়িমা। আমার নীলিকে কোনো কষ্ট দেবে না তো? না না, কি বলছেন বুড়িমা, আমি ওকে সারা জীবন মাথায় করে রাখব। নীলিমা, নীলিমা! তুমি তুমি না মাছকন্যা, তোমার লেজ কোথায়? লেজ? আমি কি বাদর নাকি যে আমার লেজ থাকবে? নানি তো আগেই বলেছিল আমি কোনো মাছকন্যা নই, আমি শুধু ভালো সাঁতার কাটতে পারি, তাই সবাই আমাকে মাছকন্যা ডাকে। তুমি মাছকন্যা না, তুমি আমাকে ঠকিয়েছ, তোমরা সবাই আমাকে ঠকিয়েছ। রুদ্র, দাঁড়াও রুদ্র। রুদ্র, আমি তো তোমাকে আগেই সব বলেছিলাম। আশ্চর্য ব্যাপার তো। এ কি, তুমি তুমি এখানে কি করছো? আমাদের বিয়ে হয়েছে, তাই এটা আমারও বাড়ি। আমি এখন থেকে এখানেই থাকব, আমার সংসার ছেড়ে কোথাও যাব না। ঠিক আছে, তুমি থাকো তোমার সংসারে, আমিই চলে যাচ্ছি। বয়স হলে কি হবে, ছেলে মানুষই এখনো যায়নি। যাকগে, আমি আমার কাজ করি। কত রাত হয়ে গেল, উনি তো এখনো ফিরলেন না।
কি রে নীলি, রুদ্র ফিরেছে? না বুবু, এখনো ফিরেনি। আহা, তোর জন্য আমার মায়া হয় রে নীলি। সবই কপাল, কি আর করবি। আমিও তাই ভাবি মিথিলা বুবু, সবই আমার কপাল। এই মাছকন্যা করে উনি না জানি আরও কত পাগলামি করবে, কে বলবে। আরে শোন, রুদ্রর মাকে নাকি এক মাছকন্যা নদীতে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিল। তাই নাকি? হ্যাঁ, তাই তো রুদ্রর মাছকন্যার প্রতি এত আগ্রহ। ওই আংটিটা আসলে রুদ্রর মায়ের। নীলিমা, আরে তুমি এতদিন কোথায় ছিলে? আমি চিন্তায় অস্থির। আরে দাঁড়াও দাঁড়াও, আমি সত্যিকারের মাছকন্যাকে পেয়ে গেছি। তার নাম রূপা। কি বললে? সত্যিকারের মাছকন্যা? হ্যাঁ, দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই তো আমার স্বপ্নের মাছকন্যা। আমি ওকেই বিয়ে করব, বুঝলে? তুমি আর এখানে থেকে কি করবে? তুমি চলে যাও। হ্যালো ভালো মানুষের ঝি, আমি রুদ্রর মাছকন্যা। আমাকে রুদ্র বিয়ে করবে। তুমি চলে যাও, বুঝেছো? বিয়ে করবে না? দাঁড়া, বিয়ে করাচ্ছি। আগে তোর দফা করি, তারপর আমার ঘরেরটাকে ধরছি। ওরে বাবা, আমায় তো মেরে ফেলবে রে। দাঁড়া, আজ তোকে দেখাচ্ছি মজা। কত বড় সাহস! এই আংটি তুই পরে ঘুরছিস? তোর মতো বহুরূপীর খেলা আমি অনেক দেখেছি। তুই কি ভেবেছিস এত সহজে পার পেয়ে যাবি? ওরে বাবারে, আমি আর এখানে থাকবো না, আমি পালাই। এই নাও, নিজের প্রিয় জিনিস যার তার হাতে তুলে দিও না। এই সব বহুরূপীরা নানা রকম সাজ পোশাক পরে নানা সাজে খেলা দেখায়। তুমি যে ধোঁকা খেয়েছো তা বুঝতে পারছো? আমি আমি সত্যি বুঝতে পারিনি। মেয়েটাকে পানিতে দেখলাম, মাছের মতো লেজ। ওই যে যাও, তোমার মাছের লেজ পাটানোতে পড়ে আছে। আমি চলে যাচ্ছি, তুমি তোমার মাছকন্যা নিয়ে থাকো। যে বাস্তবতা বোঝে না, কল্পনার জগৎকেই প্রাধান্য দেয়, তার সাথে আমি থাকতে চাই না। থাম নীলি, তুই যাবি না। রুদ্রকে সত্যিটা জানতে হবে। সত্যি? সত্যি কিসের? যে মাছকন্যার কথা রুদ্র তার মায়ের কাছ থেকে শুনেছে, সেই মাছকন্যা আমি নিজে। কি বলছো নানি? হ্যাঁ, শোন তবে। বাঁচাও, আমাকে বাঁচাও। আমার পেটে বাচ্চা, ও মরে যাবে। আমাকে বাঁচাও। তুমি কি পাগল? তোমার এই অবস্থায় তুমি নদীতে নেমেছো কেন? আমার খুব নদীতে সাঁতার কাটতে ইচ্ছে করছিল, কিন্তু তাল হারিয়ে ডুবতে বসেছিলাম। ভাগ্যিস আপনি সময় মতো এসেছিলেন। আপনি কি অসাধারণ সাঁতার জানেন? চুপ, কাউকে বলো না। কেউ যদি শোনে যে আমি নদীতে সাঁতার কাটি, আমার বাড়িতে সর্বনাশ হয়ে যাবে। কেন? আমার নদীতে সাঁতার কাটতে খুব ভালো লাগে। সাঁতার আমার শখ, আমার খুব ভালো লাগার জিনিস। কিন্তু আমার বাড়ির লোকেরা তা বোঝে না। তারা বলে মেয়ে মানুষের কোনো শখ থাকতে নেই। পেছনে মনে হয় কেউ আসছে, আমি গেলাম। রত্না, তুই ঠিক আছিস? পল্টু আমাকে বলল তুই নাকি পানিতে নামছিস। শুনেই তো আমি ছুটে এসেছি। তুই নিশ্চয়ই ডুবতে বসেছিলি। এই অবস্থায় কেন যে এসব করতে যাস? আরে কোনো ভয় নেই ভাই, আমি একটা মাছকন্যা আমাকে বাঁচিয়েছে। রুদ্রর মা সবার কাছে এক মাছকন্যার গল্প বলতো, কিন্তু আসল ঘটনা কোনোদিন কাউকে বলেনি। আর রুদ্র সেই গল্প শুনেই বড় হয়েছে। আমার মনে পড়েছে, মায়ের হাতে আমি শামুকে খোল দিয়ে কাটা সেই দাগটা দেখেছিলাম। তাহলে তাহলে মাছকন্যা বলে আসলেই কিছু নেই? না, নেই।
তবে আমার নীলিমা মাছকন্যার চাইতে কম যায় না। নানি, তুমি এখনো প্রায়ই নদীতে সাঁতার কাটো, তাই না? হ্যারি, সাঁতার আমার শখ, আমার খুব ভালো লাগার জিনিস। যাই হোক নানি, আমি চলে যাব। এই বাড়িতে আমি থাকতে চাই না। আমি বুঝে গেছি, জোর করে সংসার পাওয়া যায়, আর যেই লোক কল্পনার জগতে ডুবে থাকে তার কাছ থেকে তো কিছুই আশা করা যায় না। চলো নানি। নীলিমা, থামো। আমি ভুল করেছি। কল্পনা আর বাস্তবতার পার্থক্য ধরতে পারিনি। আমায় তুমি ক্ষমা করো। আমি তোমাকেই চাই। সত্যিকারের মাছকন্যার আমার দরকার নেই। তুমিই আমার জীবনের সব। আমাকে তুমি ছেড়ে যেও না। আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। তারপর আর কখনো মাছকন্যাকে খুঁজবে? না, কোনো প্রয়োজন নেই। তুমি তো কত ভালো সাঁতার জানো, তাই আমি তো ভাবি আমার মাছকন্যা আমার পাশেই আছে।